প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের ভাষার শব্দ ভাণ্ডার, বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। এর আগে আমরা পড়েছিলাম ভাষার প্রকারভেদ, সাধু, চলিত ভাষা, এ সমস্ত নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বিষয়গুলো খুব ভালো করে পড়েছ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। আমরা যে কথা বলি, কথার মধ্যে যে শব্দগুলো, এই শব্দগুলো সব কিছু কিন্তু একসময় বাংলা ভাষায় ছিল না। তোমাদেরকে আগে যুগ বিভাজন দেখিয়েছিলাম, যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এরকম প্রাচীন যুগে বাংলা ভাষায় এত শব্দ ছিল না। আস্তে আস্তে করে ভাষা সমৃদ্ধ হতে লাগলো। কিভাবে সমৃদ্ধ হলো? বিভিন্ন ভাষার থেকে বাংলা ভাষায় অনেক শব্দের আগমন ঘটেছে। এটা রাজনৈতিক কারণে হয়েছে, ব্যবসায়িক কারণে হয়েছে। আমাদের দেশ থেকে অনেক মানুষ অনেক সময় বিদেশে যায়, আবার বিদেশ থেকেও কিন্তু এরকম অনেক মানুষ এদেশে এসেছে। কেউ এসেছে ব্যবসা বাণিজ্য করার জন্য, কেউ এসেছে রাজনৈতিক কারণে। একসময় কিন্তু আমাদের এই দেশটাকে বিদেশিরা শাসন করছে। তো যারা এই দেশটা এসে শাসন করেছে, যারা এখানে ক্ষমতায় ছিল, তাদের ভাষার অনেক শব্দ আমাদের ভাষায় সুদীর্ঘ কাল ধরে আস্তে আস্তে করে একীভূত হয়েছে। অর্থাৎ বাংলা ভাষার সাথে ওই ভাষার শব্দগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। একটা পর্যায়ে এই শব্দগুলোকে আমরা বাংলা ভাষার শব্দ হিসেবেই মেনে নিয়েছি। যেমন ছোট্ট একটা উদাহরণ, বাংলা ভাষায় আমরা যে চেয়ারে বসে থাকি, চেয়ার বলি যে শব্দটাকে, এটাকে বাংলায় কেদারা বলা হয়। কিন্তু কেদারাটা আসলে আমাদের কাছে অনেকের কাছে অপরিচিত একটা শব্দ। চেয়ার শব্দটাই বেশি প্রচলিত। আবার টেবিল শব্দটার একটা বাংলা শব্দ আছে, যদিও সেটা চৌপায়া নামে আমরা কিন্তু টেবিলকে খুব বেশি একটা চিনি না। তোমাদের সবার কাছে চৌপায়াটা টেবিল নামে পরিচিত। তো এরকম চেয়ার, টেবিল সহ হাজারো শব্দ অন্যান্য বিভিন্ন ভাষার থেকে বাংলায় এসেছে, এবং এই আসার কারণেই এই শব্দগুলোর মধ্যে একটু ভাগাভাগি রয়েছে। তাহলে আজকে আমাদের সেই আলোচ্য বিষয় হলো বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। তোমাদের কাছে এই বইটা আছে তো, বাংলা ভাষার ব্যাকরণ? হ্যাঁ, বইটা বের করো। বইটার পৃষ্ঠা 5, এখানে রয়েছে, প্রথমেই দেখো বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। তাহলে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে কি কি শব্দ, কেমন করে এটার প্রকারভেদ বা শ্রেণী বিভাগ করা হয়েছে, সেই বিষয়টাই আজকের আলোচ্য। একটু তোমরা সুন্দর করে খেয়াল করে শুনবে, মনোযোগ সহকারে বইটা ধরবে, পেন্সিল কলম হাতে রাখবে, উল্লেখযোগ্য বিষয়গুলোকে আন্ডারলাইন করবে। প্রথমেই ধরো, দেখো লেখা আছে, বাংলা ভাষার গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ দিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ সম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলা ভাষা গোড়াপত্তনের যুগে, গোড়াপত্তন মানে যখন বাংলা ভাষার সূচনা হয়, যখন বাংলা ভাষার শুরুর দিকে, তখন এত শব্দ ছিল না। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য উপযুক্ত শব্দ পেত না। সেই 650 থেকে শুরু করে
1200 শতাব্দী পর্যন্ত সময় তোমাদেরকে এর আগে বলেছি যে একটা মাত্র বই প্রকাশিত হয়েছিল, সেটাও একজনে লেখেনি, প্রায় 24 জন পদকর্তা অর্থাৎ 24 জন লেখক বা রাইটার একটা একটা করে পদ বা দুইটা তিনটা করে পদ এরকম লিখে লিখে প্রায় 54টা পদ এরকম লিখে অনেক দিন ধরে অনেক বছর ধরে সময় নিয়ে তারপর একটা বই আকারে প্রকাশ পেয়েছে। তখন এত শব্দ ছিল না, আস্তে আস্তে করে বিভিন্ন ভাষার শব্দ, বিশেষ করে 1200 সালের পর থেকে বিদেশি বিভিন্ন শাসক গোষ্ঠী যারা এই উপমহাদেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদেশে এসে এদেশটাকে শাসন করেছে, তাদের অনেকের ভাষা ছিল আরবি, ফার্সি। তো একসময় এই আরবি ফার্সি ভাষা কিন্তু আমাদের দেশে বেশ প্রচলিত ছিল এবং সেই ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় প্রচলিত হতে থাকে। এরপর আস্তে আস্তে যখন 1757 সালের দিকে ব্রিটিশরা এই দেশে আসে, তাদের ভাষা ছিল ইংরেজি এবং সেই ইংরেজি ভাষার অনেক শব্দ বাংলায় এসেছে। তারপরে বড় একটা অংশ এসেছে সংস্কৃত ভাষা থেকে। তো এই সংস্কৃত ভাষার যে শব্দ, আরবি ফার্সি শব্দ, ইংরেজি শব্দ, দেশীয় শব্দ, এই সব কিছু মিলিয়ে একটা শ্রেণী বিভাগ। তাহলে প্রথমে আমরা দেখি যে বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি ও ফার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। তুর্কিস্তান থেকে যখন অনেকে এসেছে এবং তখনকার সময় এদেশে মুসলিম শাসন ছিল, বিশেষ করে তোমরা মোগল আমলের কথা শুনেছ। মোগল আমলের যে মোগল সম্রাট যারা ছিলেন তারা আরবি এবং ফার্সি ভাষায় কথা বলতেন। তো তাদের সময় আরবি ফার্সি ভাষাটা আমাদের ভাষায় এসে প্রচলিত হয়। এরপর এলো ইংরেজ এবং ইংরেজদের ভাষা ইংরেজি ভাষাটাও বাংলার মধ্যে অনেক জায়গায় প্রচলিত হতে থাকে। এছাড়া ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশ থেকে অনেক সময় অনেক বণিক যারা, ব্যবসায়ী যারা, তারা এসেছেন, তাদের অনেক শব্দ ভাষার সেগুলো বাংলায় একীভূত হয়েছে। যেমন ইংরেজ শাসনামলেও তাদের নিজস্ব সাহিত্য ও সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষা ওই সব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। আপন করে নেওয়া বলতে নিজেদের মতো করে নেয়া, ওই শব্দগুলো বাংলায় প্রচলিত হতে থাকা। তো এরকম করে করে আস্তে আস্তে বাংলা সমৃদ্ধ হয়। এভাবে বাংলা ভাষায় যে শব্দ সম্ভারের সমাবেশ হয়েছে সেগুলোকে পণ্ডিতগণ বলতে বাংলা ব্যাকরণবিদ, বৈয়াকরণবিদ, বাংলা ব্যাকরণে যারা অভিজ্ঞ পণ্ডিত, তারা আবার কিছু শব্দের ভাগ বা শ্রেণী বিভাগ করেছেন। তো এই রকম ভাগাভাগি করে প্রথমে 5টা ভাগ করেছেন। কয়টা ভাগ? তাহলে এটাকে আমরা বলতে পারি যে উৎপত্তিগত দিক থেকে একটু দেখো, উৎপত্তিগত দিক থেকে বাংলা ভাষা বা বাংলা শব্দ 5 প্রকার। কি কি আছে তার মধ্যে? 1 নম্বরে তৎসম শব্দ, তৎসম শব্দ। 2 নম্বরে তদ্ভব, তদ্ভব শব্দ। অর্ধ তৎসম, অর্ধ তৎসম শব্দ। দেশি শব্দ। বিদেশি শব্দ। একটু খেয়াল করে দেখো, তৎসম শব্দ, তদ্ভব শব্দ,
অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এভাবে শব্দের 5টা প্রকার, এভাবে শব্দের 5টা শ্রেণী। এখন তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম এই 3টা বিশেষ করে সংস্কৃত ভাষার সাথে সম্পর্কিত। এই 3টে হলো সংস্কৃত ভাষার সাথে সম্পর্কিত। আর বাকি যে দুটো, এই দুটো অন্য, যেমন দেশি শব্দ অর্থাৎ যেই শব্দগুলো একেবারে অনেক আগ থেকে, প্রাচীন কাল থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে, এগুলোকে দেশি শব্দ বলছে। আর বিদেশি শব্দ, বিদেশি বিভিন্ন ভাষার থেকে যে শব্দ বাংলায় এসেছে, এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলা হচ্ছে। এবার আমরা একটু বিশ্লেষণ করে দিচ্ছি যে কোন শব্দটা কীরকম কি। প্রথমত হলো দেখো, তৎসম, যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। একটু খেয়াল করে দেখো, তৎ মানে তাহার, সম মানে সমান, তৎসম বলতে তাহার সমান, তৎ একটা, সম একটা, তৎ মানে তাহার, সম মানে সমান। এখন তৎসম বলতে তাহার বলতে কার? তাহার বলতে এই সংস্কৃত। তাহলে তৎ বলতে সংস্কৃত আর সম মানে সমান, মানে তৎসম সংস্কৃতের সমান। অর্থাৎ যেই শব্দটা সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, যেটার কোনো পরিবর্তন হয়নি, পরিবর্ধন হয়নি, যেটা শব্দটা সংস্কৃত ভাষায় যেমন করে ব্যবহৃত হতো, বাংলা ভাষায় ঠিক তেমনভাবে অবিকৃত অবস্থায় ব্যবহৃত হচ্ছে, এটাকে বলে তৎসম শব্দ। অর্থাৎ তাহার সম, অর্থাৎ সংস্কৃতের সম, সংস্কৃতের সমান, সংস্কৃতের মতো। তাহলে যেই শব্দটা সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসে ব্যবহৃত হয়েছে, সেই শব্দগুলোকে আমরা তৎসম শব্দ বলে থাকি। এখন একটু দেখবা যে কি সেগুলো। সেগুলো যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, মৎস্য, এরকম অনেক শব্দ আছে, মস্তক, এরকম যে শব্দগুলো, এই শব্দগুলো সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলায় চলে আসছে। তোমরা এখানে উদাহরণগুলো বইয়ের মধ্যে দেয়া আছে। আর একবার একটু দেখছি যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, আরও আছে যেমন ধরো মৎস্য, মস্তক, এরকম হস্ত, এরকম যে শব্দগুলো, হস্তি, এরকম যে শব্দগুলো, এই শব্দগুলো সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলায় ব্যবহৃত হচ্ছে, আমরা এই শব্দগুলো বাংলায় ব্যবহার করছি। তাহলে আমরা সহজ করে বলি আরেকটু, যে সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দ সরাসরি কোনো বিকৃত না হয়ে সংস্কৃত ভাষায় যেমন ছিল বাংলা ভাষায় ঠিক তেমনই ব্যবহৃত হচ্ছে, এরকম শব্দগুলোকে আমরা বলে থাকি তৎসম শব্দ। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা নেই, একবারে সহজ, একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনলেই আশা করি পারবে। তাহলে আরেকবার বলছি, সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দ সরাসরি বাংলায় এসেছে, যার কোনো পরিবর্তন, পরিবর্ধন হয়নি, কোনো রকম বিকৃত হয়নি, সে ধরনের শব্দকে আমরা তৎসম শব্দ বলি। গেল এটা। দ্বিতীয়টা হলো তদ্ভব শব্দ। তদ্ভব, তদ মানে তাহার, ভব মানে উদ্ভব, অর্থাৎ তাহার থেকে উদ্ভব। তাহার থেকে উদ্ভব বলতে সংস্কৃত থেকে উদ্ভব। সংস্কৃত ভাষায় শব্দটা ছিল একরকম, এক পরিবর্তন হয়ে হয়ে বাংলা ভাষায় এসে শব্দটা হয়েছে আর এক রকম। একটু দেখো 2 নম্বরটা, তদ্ভব শব্দ, যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে, এখানে প্রাকৃত আরেকটা ভাষার নাম, যে ভাষাটার সাথেও বাংলার অনেক মিল রয়েছে, তো প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয়
তদ্ভব শব্দ। তদ্ভব মানে তাহার থেকে উদ্ভব, তাহলে উৎপন্ন, তাহলে তাহার বলতে সংস্কৃত থেকে উৎপন্ন। তাহলে সংস্কৃত ভাষায় শব্দটা ছিল কিরকম, তারপরে কোথার থেকে পরিবর্তন হলো এবং বাংলায় কিভাবে আসলো। যেমন ধরো 2 নম্বরেরটা, হ্যাঁ 2 নম্বরে সংস্কৃত হলো সংস্কৃত, তারপরে প্রাকৃত, এরপরে বাংলা। এখন দেখো প্রথমে সংস্কৃত শব্দটা ছিল হস্ত, সংস্কৃত শব্দটা হলো হস্ত, প্রাকৃত ভাষায় শব্দটা হলো হথ, এখানে দুইটা থ, হ্যাঁ হথ। বাংলায় পরে এসেছে হাত, বাংলায় এসেছে হাত। তাইলে এখানে হলো সংস্কৃত ভাষায় একরকম, প্রাকৃত ভাষায় একরকম, বাংলায় একরকম। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে শব্দ প্রাকৃতর মধ্য দিয়ে বা প্রাকৃতর মাধ্যমে বাংলায় এসে পৌঁছেছে সেটা হলো তদ্ভব, তাহার থেকে উদ্ভব বা তার থেকে উৎপন্ন। তাহলে সংস্কৃত থেকে উৎপন্ন কিরকম, সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে বাংলা। হস্ত, হথ, হাত, হস্ত, হথ, হাত। যেমন আরেকটা উদাহরণ এখানে দেয়া আছে, চর্মকার, চর্মকার, চম্মোয়ার, চম্মোয়ার, চামার। চামার শব্দটা আমরা অনেক সময় একটু খারাপ অর্থে ব্যবহৃত করে থাকি। অনেক সময় বলে থাকি তুই একটা আস্ত চামার। চামার বলতে আসলে যাদের একটু রুচি জ্ঞান কম, কাণ্ড জ্ঞান কম, কথাবার্তা বলার হিসাব নিকেশ কম, একটু লজ্জা শরম কম, এরকম সাধারণত মানুষদেরকে আমরা অনেক সময় চামার বলে থাকি। তাহলে চর্মকার, চম্মোয়ার, চামার, এরকম করে যে শব্দগুলো বাংলায় এসেছে এই শব্দগুলোকে আমরা বলছি কি 2 নম্বরের তদ্ভব শব্দ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসমটা কি? অর্ধ তৎসম হলো যে, একটু দেখো বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ, 3 নম্বরটা ধরো, বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ তৎসম। তৎসম মানে সংস্কৃত, আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত, অর্থাৎ কিছুটা বিকৃত হয়ে, অল্প পরিবর্তন হয়ে বাংলায় এসেছে যে শব্দ সেটাকে আমরা অর্ধ তৎসম শব্দ বলে থাকি। যেমন জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বষ্টম, কুৎসিত, এরকম যে শব্দগুলো আছে এই শব্দগুলো সংস্কৃত ভাষায় ছিল কি জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত। হ্যাঁ, তাহলে এরকম শব্দগুলো দেখো তোমরা একটু খেয়াল করে ভালো করে। সংস্কৃত ভাষায় ছিল শ্রাদ্ধ, বাংলায় এসে শব্দটা হয়েছে এরকম শ্রাদ্ধ, শ্রাদ্ধ। এই শ্রাদ্ধটা হলো মুসলমানদের মধ্যে যেরকম কেউ মারা গেলে 40 দিনের দিন যে 40 করে, যে একটা খাবার দাবার দোয়া অনুষ্ঠানের আয়োজন করে, হিন্দু ধর্মেও কিন্তু ওই রকম কিছু বিষয় আছে, সেটাকে বলা হয় শ্রাদ্ধ। তাহলে সংস্কৃত ভাষায় ছিল এরকম শ্রাদ্ধ, আর বাংলায় এসে শব্দটা হয়েছে শ্রাদ্ধ। হ্যাঁ, আবার ধরো শব্দটা ছিল গৃহিণী, সংস্কৃত ভাষায় শব্দটা হলো গৃহিণী, বাংলায় এসে শব্দটা হয়ে গেছে
গিন্নি। বাংলায় এসে শব্দটা হয়েছে কি গিন্নি। এরকম অনেকগুলো শব্দ এখানে দেয়া আছে। একটা শব্দ হচ্ছে কুৎসিত। কুৎসিত বলতে চেহারা খারাপ, দেখতে বিকৃত, একটু ভয়ঙ্কর, সেটাকে বাংলায় এসে হয়েছে কুৎসিত। ত দিয়ে লেখা কুৎসিত। এরকম করে শ্রাদ্ধ, শ্রাদ্ধ, গৃহিণী, গিন্নি, কুৎসিত, কুৎসিত এরকম করে পরিবর্তন, অর্থাৎ যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে অল্প কিছু পরিবর্তনের মাধ্যমে বাংলায় এসেছে, এই শব্দগুলোকে আমরা বলে থাকি অর্ধ তৎসম শব্দ। তিনটে আরেকবার একটু খেয়াল করো। প্রথমে হলো তৎসম। তৎসমটা হলো তাহার সমান, অর্থাৎ যে শব্দটা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় অবিকৃতভাবে কোনো পরিবর্তন পরিবর্ধন ছাড়াই যেটা এসেছে সেই শব্দটা হলো তৎসম। আর তদ্ভব, যে শব্দটা বাংলায় এসেছে সংস্কৃতর থেকে প্রাকৃতর মাধ্যমে বাংলা এসেছে, অর্থাৎ মাঝখানে অন্য একটা ভাষায় এই শব্দটা ব্যবহৃত হয়েছে একটু বিকৃতভাবে, তারপরে আবার আরেকটু পরিবর্তন করে বাংলায় এসে ব্যবহৃত হয়েছে। এই শব্দটা হলো তদ্ভব। আর অর্ধ তৎসম হলো যেই শব্দগুলো সংস্কৃতের মধ্যে ছিল একরকম, কিছুটা অল্প একটু বিকৃত হয়ে যেটা বাংলায় এসেছে, এই শব্দটা হলো অর্ধ তৎসম। তাহলে এই তিনটে হলো সংস্কৃতর সাথে সম্পর্কিত। আমরা মনে রাখতে পারবো আশা করি। পারবে না তোমরা? আচ্ছা, এবার আসো দেশি শব্দ এবং বিদেশি শব্দ। তাহলে দেশি শব্দের ক্ষেত্রে যে কথাটা প্রচলিত সেটা হলো, একটু বইয়ে ধরো, বাংলাদেশে আদিম অধিবাসীদের যেমন কোল, মুন্ডা, এরা আদিম অধিবাসী, অনেক আগ থেকে এই সমস্ত জাতি বসবাস করেছে। তাদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, অর্থাৎ এই শব্দটা কোন মাধ্যমে, কিভাবে, কখন, কোন ভাষার থেকে এসছে এরকম কোনো বিষয় জানা যায় না। এই শব্দগুলো অনেক আগ থেকে প্রচলিত, ব্যবহৃত হয়ে আসছে। এই শব্দগুলোর উৎপত্তি কাল বা উৎপত্তি কোথা থেকে হয়েছে এরকম বিষয়গুলো যেহেতু জানা যাচ্ছে না, অনেকদিন আগ থেকে এই সমস্ত আদিম অধিবাসী যারা ছিল তারা ব্যবহার করে আসছে, এবং এই শব্দগুলোকেই সাধারণত দেশি শব্দ বলা হচ্ছে। যেমন দেখো, কিন্তু কোন ভাষা থেকে এসছে তার হদিস মেলে। যেমন ধরো 20, 20 এটা কোল ভাষা, কোলদের যে ভাষা ছিল সেটাকে কোল ভাষা। এরপরে পেট বা উদর, এই উদরটা হলো তামিল ভাষা। চুলা বা উনুন মুন্ডারি ভাষা। এরূপ কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেকি এ সমস্ত আরও বহু দেশি শব্দ বাংলায় ব্যবহৃত হচ্ছে। এখন এই যে এগুলো কিন্তু একটু এমসিকিউর জন্য দাগ দিয়ে রাখবা। যেমন ধরো 20টা কোন ভাষা? 20 হলো কোল ভাষা, এটা পরীক্ষায় আসে, এমসিকিউর মধ্যে আসে। তারপরে পেট, পেট বা উদর, পেট বা উদর এটা কোন ভাষা? তামিল ভাষা। চুলা মুন্ডারি ভাষা। এরকম করে এগুলো অনেক সময় এমসিকিউতে থাকে, একটু ভালো করে মনে রাখতে হবে। এরপরে আসো বিদেশি ভাষা। বিদেশি ভাষা 5 নম্বরে, রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত, বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদেশি যত শব্দ বাংলায় এসেছে তার মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি ভাষার শব্দটা একটু বেশি উল্লেখযোগ্য, বলছে যে একটু বেশি। সেকালের সমাজ জীবনে প্রয়োজনীয় উদাহরণ রূপে, উপকরণ রূপে বিদেশি শব্দ ও দেশের ভাষায় গৃহীত হয়েছে।
যেমন পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি এসব ভাষারও কিছু শব্দ একইভাবে বাংলায় এসেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার যেটাকে বার্মা বলা হয়, হ্যাঁ, মালয়, চীন, জাপান এ সমস্ত দেশ থেকেও অনেক শব্দ বাংলায় এসেছে। ওই যে বললাম যে অনেক সময় আমাদের দেশ থেকে বিদেশে যায়, বিদেশ থেকে আমাদের দেশে আসে, এরকম বিভিন্ন মানুষ। যেমন একটা কথা আছে, গল্পের মতো আছে এরকম, যেমন ফার্সি ভাষায় পানিকে বলে আপ, জল বা পানি, যেটাকে বলা হয় কি আপ। আরবিতে বলে মাউন, আবার ইংরেজিতে বলে ওয়াটার। তো এরকম এক লোক ফার্সি ইরানে গিয়েছে, ইরানে অনেক বছর ছিল। হঠাৎ করে সে অসুস্থ হয়ে দেশে ফিরেছে। দেশে ফিরে যখন একেবারে মুমূর্ষু অবস্থা, মরে যায় অবস্থা, তখন সে বারবার করে বলতেছিল আপ আপ আপ, এরকম করতেছিল, অর্থাৎ সে পানি খেতে চাচ্ছিল। কিন্তু তার বয়স্ক বৃদ্ধ মা, সে তো আর আপ শব্দের অর্থ বোঝেনি, সে পানি দিতে পারেনি। যখন পারেনি, একটা পর্যায়ে লোকটা মারা গেল। অনেক সময় হয় না, মৃত্যুর আগে মানুষ কি কথা বলে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়। তো মা যখন কান্নাকাটি করতেছিল যে আপ আপ করে আমার ছেলেটা মরে গেল, কি বলল কি আমি কিছুই বুঝলাম না, তখন এরকম একজন একটু পণ্ডিত ব্যক্তি বা যিনি এরকম দু একটা ভাষা দু একটা শব্দ সম্পর্কে একটু জ্ঞাত, তিনি এরকম এসে বলল, আপ মানে তো পানি, বুড়ি তোমার ছেলে তো এরকম পানি খেতে চেয়েছিল, তুমি কি তাকে পানি দিয়েছ? তখন বুড়ি আরো কান্নাকাটি করছে, কি বলে, যে আপ আপ করে মরলো বাচ্চা, পানি পেল না। তো অর্থাৎ বাচ্চা মানে তার সন্তান, তার সন্তান আপ আপ করে মৃত্যুর আগে অনেকবার বলেছে, কিন্তু পানি চাচ্ছিল, সে তাকে পানি দিতে পারেনি, এজন্য বলছে আপ আপ করে মরলো বাচ্চা, পানি পেল না। এরকম দেখা যাচ্ছে যে তার পাশে আশেপাশে পরিচিত জনরাও একটা সময় হয়তো এরকম পানিকে আপ আপ করে বলছে। এরকম করে অনেক শব্দ বাংলাদেশে জড়ো হলো। ঠিক সেরকম চীন, জাপান প্রভৃতি দেশেরও কিছু শব্দ আমাদের ভাষায় প্রচলিত রয়েছে। এরপরে দেখো আরবি শব্দ। বাংলায় বিদেশি শব্দের মধ্যে যে সমস্ত শব্দ আছে তার মধ্যে আরবি শব্দ। বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটো ভাগে ভাগ করা আছে। একটা হলো ধর্ম সংক্রান্ত, আর একটা হলো প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। ধর্ম সংক্রান্ত শব্দ যেমন আল্লাহ, ইসলাম, ইমান, অজু, কোরবানি, কোরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবিহ, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, এই সমস্ত শব্দগুলো সাধারণত ধর্মর সাথে সম্পর্কিত এবং ধর্মীয়। আমাদের দেশে কিন্তু অনেক মানুষই, যেমন সালাত, সালাত মানে হলো আমরা যেটাকে বলি নামাজ, এই নামাজটা হলো ফার্সি ভাষা। তো যে মোগল আমলে বা তখনকার সময় শাসককর্তা যারা এখানে ছিলেন, তাদের মাধ্যমে কিন্তু অনেক ফার্সি শব্দ আমাদের মধ্যে প্রচলিত হয়ে থাকে। ধর্মীয় অনেক শব্দ আমরা আরবির চেয়ে ফার্সি শব্দটা বেশি ব্যবহার করে থাকি। যেমন নামাজের ক্ষেত্রে সালাত, নামাজ, আবার আরবিতে বলে সওম, আমরা সওমের থেকে রোজা শব্দটা বেশি ব্যবহার করে থাকি। আবার জান্নাত, জাহান্নাম, জান্নাত হলো বেশি ব্যবহার করে থাকি আমরা বেহেশত। আবার জাহান্নাম এটার বেশি ব্যবহৃত করে থাকি আমরা দোজক। তাহলে এরকম বেহেশত, দোজক, নামাজ, রোজা, এই সমস্ত শব্দগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি, তবে আরবিতেও এই শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে। প্রশাসনিক শব্দগুলো আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজোর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, এরকম যে শব্দগুলো আছে এই সমস্ত শব্দগুলো সাধারণত প্রশাসনিক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে ধরো কিছু আছে ফার্সি শব্দ। ফার্সি শব্দগুলো বেশ স্পষ্ট এবং ব্যবহৃত হয়ে থাকে অনেক। বাংলা ভাষায় ফার্সি শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তিন ভাগে কি কি? ধর্ম সংক্রান্ত, প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ এবং বিবিধ শব্দ। বিবিধ বলতে ধর্ম এবং সংস্কৃতি সম্পর্কিত বাদে যে অন্য শব্দ। তাইলে ধর্ম সংক্রান্ত কি? খোদা, গুনাহ, দোজক, নামাজ, পয়গম্বর, ফেরেশতা,
বেহেশত, রোজা, এরকম যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। এগুলো ধর্ম সংক্রান্ত সাধারণত আরবি শব্দ ব্যবহার করার কথা, কিন্তু দেখবা তোমরা অধিকাংশেই এই সমস্ত শব্দ আরবি ব্যবহার না করে এগুলো এই ফার্সি শব্দগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে। প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোষক, দপ্তর, দরবার, দোকান, দস্তখত। দস্তখত বলতে সিগনেচার যেটা আমরা বলি, হ্যাঁ, সিগনেচার, দস্তখত, দৌলত, নালিশ, বাদশা, বান্দা, বেগম, মেথর, রসদ, এরকম যে শব্দগুলো প্রশাসনিক শব্দ। বিবিধ আছে কি আমদানি, আদমি, আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি, হাঙ্গামা, এ ধরনের শব্দগুলো আমরা বাংলায় ব্যবহার করে থাকি সচরাচর, কিন্তু আসলে এই শব্দগুলো কি ফার্সি শব্দ। অনেক সময় আমরা ব্যবহার করার সময় জানিও না যে এটা আসলে কোন ভাষার থেকে এসছে। তো এখন থেকে তোমরা নিশ্চিত জানতে পারবে, তাই না? আচ্ছা, তারপরে ইংরেজি শব্দ দুই রকম পাওয়া যায়। একটা হলো সরাসরি ইংরেজি অনুসরণে ইংরেজি শব্দ, আর একটা হলো একটু ইংরেজি শব্দটাকে পরিবর্তন করে বাংলার মতো একটা রূপ দেয় এবং বাঙালি টাইপে, বাংলা টাইপে উচ্চারণ করা। যেমন ইংরেজি উচ্চারণে যেগুলো ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল, এই শব্দগুলো আমরা সরাসরি ইংরেজিতে যেরকম বাংলায় আমরা ঠিক সেরকমটাই ব্যবহার করে থাকি। যেমন লাইব্রেরি, যদিও এটার বাংলা গ্রন্থাগার, গ্রন্থাগার শব্দটা আমরা খুব কম ব্যবহার করে থাকি, অধিকাংশ সময় আমরা লাইব্রেরি শব্দটাই বলে থাকি। তারপরে ইউনিভার্সিটি, বাংলায় যদিও বিশ্ববিদ্যালয়, কিন্তু অনেক সময় দেখবা অনেকে বিশ্ববিদ্যালয় বললে চিনবে না, কিন্তু ইউনিভার্সিটি বললে খুব ভালো করে চেনে। যেমন তোমাদেরকে একটা বিষয় একটু বলি, যে বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে বিখ্যাত প্রতিষ্ঠান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে সমস্ত লোকজন রিক্সা চালায় তারা তো সাধারণত পড়াশোনা জানে না, মূর্খ মানুষ, কিন্তু আশেপাশের থেকে ইউনিভার্সিটির মধ্যে যদি যেতে চায়, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি কেউ যেতে চায়, যদি বলে যে বিশ্ববিদ্যালয়ে যাবা, অনেকেই রিক্সাওয়ালারা চেনে না, জায়গাটা বোঝে না, কিন্তু যদি বলা হয় যে ইউনিভার্সিটিতে যাবে, তখন কিন্তু সব রিক্সাওয়ালাই বুঝতে পারে। তো এরকম অনেক শব্দ এত বেশি প্রচলিত হয়ে গেছে বাংলায় যে আমরা আসলে মূল বাংলা শব্দটাই তখন জানি না বা বুঝতে পারি না। তো বিশ্ববিদ্যালয় না বলে যদি ইউনিভার্সিটি বলা হয় তাহলে সেটাকে খুব সহজ করে সহজেই বুঝতে পারে। এরপরে দেখো পরিবর্তিত উচ্চারণ, আফিম, অফিস, স্কুল। তোমরা এই জায়গায় একটু উচ্চারণটা দেখো, দুইটা বিষয় এরকম অনেক জায়গায় আছে। ইংরেজিতে স্কুল বানানটা হয় এরকম, সরাসরি স্কুল, আর এমনিতে বাংলা উচ্চারণ ক্ষেত্রে আমরা অনেক সময় এরকমটা করে কোলে থাকি। আবার ইংরেজিতে বলা হয় বক্স, বক্স, বাংলায় আমরা যেটাকে বলে থাকি বাক্স, বক্স বা বাক্স, এরকম। তো এই শব্দগুলো একটু খেয়াল রাখবে যে বক্স, হাসপাতাল, বোতল, হাসপাতাল শব্দটা ইংরেজি হলো হসপিটাল, বোতল শব্দটা ইংরেজি বলে বটল। তো এই যে এরকম ইংরেজি উচ্চারণ থেকে কিছু শব্দ একটু পরিবর্তন করে অনেকটা এই অর্ধ তৎসমর মতো এখানেও এইটা কিছুটা পরিবর্তন করে, ঈষৎ পরিবর্তন করে এরকমটা করা হয়েছে। এরপরে এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবা যে কোন ভাষার কোন শব্দ, কারণ এটা পরীক্ষায় অনেক সময় এসে থাকে। যে ইংরেজি ছাড়াও ইউরোপীয় ভাষার শব্দ, এখানে ধরে যে পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, এরা বিভিন্ন সময় এই দেশে এসেছে ব্যবসা বাণিজ্য করার জন্য, এবং তাদের কাছ থেকে এই শব্দগুলো বাংলায় এসেছে। যেমন পর্তুগিজ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। ফরাসি ভাষায় আছে কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ। রেস্তোরাঁ বলতে হোটেল, রেস্তোরাঁ যেখানে আমরা হোটেল বলে থাকি, যেগুলোতে খাওয়া দাওয়া করা হয়। কার্তুজ হলো রাইফেল বা কামানের যে গোলা, এরকম বিভিন্ন কিছু। ওলন্দাজ
ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন, অর্থাৎ তাস খেলে যে তাস খেলার যে কার্ডের নামগুলো, এগুলো সবগুলো এসছে ওলন্দাজ ভাষা থেকে। অন্যান্য ভাষার কি কি আছে? গুজরাটি ভাষা, খদ্দর, হরতাল, হরতাল দেয় না। তারপরে পাঞ্জাবি ভাষা হলো চাহিদা, শিখ। তুর্কি ভাষা হলো চাকর, চাকু, তোপ, দারোগা। থানায় দারোগা সাহেব থাকে না, এই দারোগা শব্দটা এসছে তুর্কি ভাষা থেকে। চীনা শব্দ হলো চা, চিনি, এরকম শব্দগুলো। তারপরে মায়ানমার বা বার্মিজ শব্দ, এখান থেকে আসছে ফুঙ্গি, লুঙ্গি। লুঙ্গি যে পরেন, এই পরার যে একটা পোশাক লুঙ্গি, এই শব্দ দুটো এসছে কোথা থেকে? বার্মা থেকে, মায়ানমার থেকে, বার্মিজ শব্দ। এরপর আছে জাপানি শব্দ, রিক্সা, হারিকিরিম। রিক্সা, আমরা অনেক সময় রিক্সাকে কিন্তু রিস্কাও বলে থাকি। তোমরাও অনেক সময় বলো হয়তো এই রিস্কা। তো এই যে রিক্সা এবং রিস্কা, এগুলো আসছে জাপানি শব্দ থেকে। এরকম কিছু শব্দ আছে যে দুইটা মিলে একটা শব্দ হয়েছে, যেমন ধরো এটাকে বলছে মিশ্র শব্দ, তবে এগুলো সবই কিন্তু বিদেশি শব্দ। মিশ্র শব্দগুলো কি? কোনো কোনো সময় দেশি বিদেশি শব্দের মিলনে শব্দ দ্বৈত সৃষ্টি হয়ে থাকে। যেমন রাজা, বাদশা। রাজাটা হলো তৎসম শব্দ, মানে সংস্কৃত, আবার বাদশাটা হলো ফার্সি। দুটো শব্দ মিলে অনেক সময় হয়ে থাকে। হাট বাজার, হেড মৌলবী। হেড মৌলবী, হেডটা শব্দ ইংরেজি, মৌলবীটা হলো ফার্সি, যাকে হেডমাস্টারও বলে থাকে সাধারণত। তারপরে হেড পণ্ডিত, খ্রিস্টাব্দ। তারপর ডাক্তারখানা, ডাক্তার শব্দটা ডাক্তার থেকে, আমরা সাধারণত বলি ডাক্তার, আসলে ডাক্তার বা ডক্টর বা এরকম, তাহলে সেটা হলো ইংরেজি শব্দ, এবং খানা শব্দটা ফার্সি। তাহলে এরকম বিভিন্ন ভাষার দুইটা শব্দ মিলেও কখনো কখনো একটা শব্দ, এবং এই শব্দগুলোকে বলা হয় কি? মিশ্র শব্দ। একটু ভালো করে খেয়াল করে রাখবে। পারিভাষিক শব্দ আছে। পারিভাষিক শব্দগুলো সাধারণত যেভাবে ব্যবহৃত হয়, যেমন ধরো অক্সিজেন, অক্সিজেনের বাংলা অম্লজান, কিন্তু অম্লজান শব্দটা অধিকাংশ মানুষই বোঝে না। অক্সিজেন বললে সবাই বোঝে। অনেক সময় অসুস্থ রোগীকে মাস্ক পরানো হয়, অক্সিজেন মাস্ক, শ্বাস প্রশ্বাস গ্রহণ করার সময়। এখন যদি বলা হয় যে অসুস্থ রোগী তাড়াতাড়ি তাকে অম্লজান দাও, অম্লজান কিন্তু অনেকে বুঝবে না। যদি বলা হয় অক্সিজেন দাও, সবাই তাড়াতাড়ি করে বুঝবে। তারপর এরকম করে অনেকগুলো শব্দ আছে এখানে। অক্সিজেন, হাইড্রোজেন, ফাইল, ট্রেনিং, ম্যানেজার, রেডিও। এখন অবশ্য রেডিওটা হলো, আগে এক সময় কিন্তু আমরা যে রেডিওতে খবর গান শুনে থাকি, তখন বলতো রেডিও বাংলাদেশ, এখন কিন্তু বলে বাংলাদেশ বেতার। তো এরকম কিছু শব্দ বাংলায় ব্যবহৃত হয়ে আসছে। সবশেষে যে বিষয়টা হলো, বাংলা ভাষার শব্দ সম্ভার দেশি বিদেশি সংস্কৃত যে ভাষা থেকেই আসুক না কেন, এখন তা বাংলা ভাষা নিজস্ব সম্পদ। এই যতগুলো শব্দের কথা বলেছি, এখন আর ওগুলোকে আমরা আরবি, ফার্সি, ওলন্দাজি, তুর্কি, বার্মিজ, মালয় এই সমস্ত শব্দ না বলে, এখন কিন্তু আমরা এই সব শব্দগুলোকে বাংলার শব্দ হিসেবেই মনে করি এবং ব্যবহারও করে থাকি। বাংলা থেকে আলাদা করে এদের কথা চিন্তা করা যায় না। যেমন টেলিফোন, টেলিগ্রাম, রেডিও, স্যাটেলাইট ইত্যাদি প্রচলিত শব্দের কঠিনতর বাংলা পরিভাষা সৃষ্টি নিষ্প্রয়োজন। অর্থাৎ এগুলোকে এখন আর আলাদা করে বাংলা শব্দ বানিয়ে সেগুলোকে প্রচলিত করার কোনো যৌক্তিকতা নেই, কোনো দরকারও পড়ে না। কারণ এই শব্দগুলোই আমরা ব্যবহার করে থাকি। হাতে হাতে আমাদের কাছে আছে মোবাইল। মোবাইলটা আসলে ভ্রাম্যমান বা চলমান। এখন যদি বলি আমি চলমান ফোন বা ভ্রাম্যমান ফোন, তাহলে সেটা একটু কেমন শোনায়, কিন্তু সবাইকে যদি বলি যে মোবাইল ফোন, তখন সহজেই বিষয়টা বোঝে। তাহলে আমরা শব্দ ভাণ্ডার উৎপত্তিগত দিক থেকে বিষয়গুলো আলোচনা করলাম। আশা করি তোমরা বেশ সুন্দরভাবে অনুধাবন করেছো, বুঝেছো। অবশ্যই এবং সুন্দর করে একটু অংশটা পড়বে, এবং তোমাদের এর মধ্য থেকে যে সমস্ত এমসিকিউগুলো আমি শীট আকারে তোমাদেরকে পৌঁছে দেব। আশা করি তোমরা পারবে, পড়বে। আশা করি ভালো করে বুঝেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো টপিক নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।